সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিনের নিয়ে আজকেও আপনাদের সঙ্গে স্পেসিফিক কিছু রিকোয়েস্টেড স্টক নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলোচনার শুরুতেই আমি আরেকটি ব্যাপারে আপনাদেরকে ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে আমার এই আলোচনাটা টোটালটাই হচ্ছে আমার পার্সোনাল ইন্টেলিজেন্স। তো আমি মূলত একটি স্টকের ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিসটা করে থাকি, যে অ্যানালাইসিসটা দিয়ে আপনি হয়তো আপনার একটা প্ল্যান করতে সুবিধা হবে, সেই জন্য আলোচনাটা করা। তো আমার এই আলোচনা থেকে আপনি অবশ্যই উদ্বুদ্ধ হয়ে বাই বা সেল করবেন না, কারণ সেলটা হচ্ছে টোটালটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে যদি আপনি বাই বা সেল করেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে। তাই আমি আবারও আপনাদেরকে বলছি যে আমার আলোচনাটা জাস্ট আপনার বেসিকটাকে শুধু আমি প্রমোট করে থাকি। আমি কিন্তু এখানে কোনো অ্যাডভান্স কিছু বলি না যে আপনি আমার এখান থেকে আলোচনা থেকে আপনি বাই বা সেল নির্দেশনা নেন। তো আজকে যে স্টকটি নিয়ে প্রথমে যে আলাপ করতে যাচ্ছি, সেই স্টকটি হচ্ছে এমজেএলভিডি। মোবিল যমুনা নিয়ে অনেকে আপিল করেছিলেন এই স্টকটি নিয়ে কথা বলার জন্য। তো এমজেএলভিডি আলোচনা করার পূর্বে আমরা যদি তার একটা ফান্ডামেন্টাল একটু একটা গ্লান্সটা দেখে নেই, তাহলে দেখবো যে এক ক্যাটাগরি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি স্টক। 86 টাকা কিন্তু আজকে তার মার্কেট ভ্যালু, যা 3.50 টাকা বেড়ে কিন্তু 4.24% কিন্তু পজিটিভ চেঞ্জ আসছে। এক্ষেত্রে তার পি রেশিওটা কিন্তু অনেক ভালো, 9.85, আর ইপিএস হচ্ছে 8.73 পার শেয়ার, ন্যাব 45.86 পার শেয়ার, টোটাল শেয়ার 31.68 কোটি। জুন ক্লোজিং স্টক এবং ডিভিডেন্ড হিস্ট্রিটাও ভালো, 50% ক্যাশ প্রোভাইড করেছিল 2023-তে, এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু ভালো, 5.81%। লং টাইমের জন্য কিন্তু ইনভেস্ট করা যায় এই ধরনের স্টকে, গুড স্টক। আর Q3 2024-এ যে আসছে সেটা হচ্ছে 1.54 ইপিএসটা, আর গ্রোথ আসছে 0.24 গত বছরের তুলনায় Q3-তে। এবং তার কিন্তু ইপিএস অ্যানুয়ালি 2023 8.73 আসছে, আর Q1, Q2, Q3 তিনটে পিএসে কিন্তু পজিটিভ মুভমেন্টে যাচ্ছে, অর্থাৎ তাদের বিজনেসটা কিন্তু খুব ভালো যাচ্ছে। এবং এদের প্রোডাক্ট তো আমরা জানি মার্কেটে কিন্তু চমৎকার ক্রাইসিস এবং ডিমান্ড আছে এটা। তো এই ছিল। আর পাশাপাশি আমরা যদি হোল্ডিংসের দিকে আপনার আলোকপাত করি, ডিরেক্ট লেভেলে কিন্তু 71.52% আনচেঞ্জ অবস্থায় আছে। আর গভর্নমেন্টের কোনো এখানে কোনো নেই, শেয়ার নেই। ইনস্টিটিউট কিন্তু 1.21% কিন্তু তাদের যে শেয়ার কিন্তু এখানে সেল করে দিচ্ছেন, আর ফরেন আনচেঞ্জ 0%, পাবলিক 1.21% কিন্তু বাই করতেছে। তো এই ছিল মোটামুটি এটা নিয়ে। আর পাশাপাশি আরেকটা মেসেজ হচ্ছে যে গত বছর নভেম্বরের 16 তারিখে কিন্তু রেকর্ড ডেট ছিল এই স্টকটির। আশা করা যে আগামী মাসে হয়তো কোনো এক সময় রেকর্ড হয়তো ঘোষণা করতে পারে। এই জন্য স্টকটি আমরা এখন চলে যাব তার সরাসরি আমরা যদি চলে যাই অ্যানালাইসিসে, তো আমরা প্রথমেই যে ইন্ডিকেটরটা আমি কথা বলি সেটা হচ্ছে যে আরএসআই দিয়ে কিন্তু ইন্ডিকেট করতেছে যে স্টকটি কিন্তু কারেকশন শেষে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। আর পাশাপাশি আমরা যদি আরেকটা ইন্ডিকেটর নিয়ে আমরা কথা বলি কনফার্ম হওয়ার জন্য, এখানে কিন্তু এমএসসিডি হিস্টোগ্রাম বারটা কিন্তু বোঝাচ্ছে সে কিন্তু এখন কারেকশন মুড থেকে এসে সে কিন্তু এখন আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, হয়তো আরও সপ্তাহখানেক লেগে যেতে পারে যে টোটালি ক্রস ওভার করতে। তো যেহেতু সে আপ ট্রেন্ড দিচ্ছে, তো এখানে আপনারা ওয়াচ লিস্টে রাখলে আপনারা কিন্তু এই স্টকটি থেকে হয়তো বেটার বেনিফিট পেতে পারেন। কারণ সাপোর্ট জোনে যদি আপনি কোনো স্টক বাই করেন, তাহলে কিন্তু আপনার সম্ভাবনা থাকে যে ভালো একটা প্রফিট গেইন করতে। সেই জন্যে আপনি যে কোনো স্টক ইনভেস্ট করার আগে অবশ্যই স্টকটিকে ভালো করে অবজার্ভ করবেন, তার ডাটাটা নেবেন, নেওয়ার পরে যে এন্ট্রি পয়েন্ট আপনার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য রাইট প্লেস, তখন কিন্তু আপনি এন্ট্রি নিলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। তো তার এই ধারাবাহিকতায় আমরা যদি এখন ডেপ চার্টে চলে আসি, এখানে যে ক্যান্ডেলটা যে এখানে শো করে টোটালি কিন্তু হচ্ছে বুলিশ এনগালফিং অবস্থায় কিন্তু আছে এখানে। তো সেক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বায়ারদের দারুণ একটা আধিক্য, এবং যদিও সেলাররা অ্যাক্টিভ ছিল, বাট বায়ারদের কাছে কিন্তু সেলাররা কিন্তু খুব একটা না ওঠার কারণে কিন্তু আজকে কিন্তু ভালো একটা এখানে কিন্তু 12 ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা একটা। এই ক্যান্ডেলটা কিন্তু স্পষ্টই হচ্ছে বায়ারদের কন্ট্রোলে। তবে হ্যাঁ, কথা আছে যেহেতু সেলার অ্যাক্টিভ আছে আগামী যেহেতু, এবং এটার কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আগামীকালকে যেহেতু সেলারদের একটা প্রেশার আছে, তাহলে কিছু হয়তো আগামীকালকে একটু সেলারের জন্য কারেকশনও আসতে পারে।
তো ওভারঅল কিন্তু স্টকটি বর্তমানে যে রান করতেছে এইভাবে কিন্তু যদি মুভ করে তাহলে কিন্তু স্টকটি আমার মনে পজিটিভ থাকবে। পাশাপাশি আমরা আরেকটা ইন্ডিকেটর এখানে খেয়াল করবো যে মানি ফ্লো, অর্থাৎ এই স্টকটিতে যে মানি ঢুকছে, মানে এখন যে বায়ার হচ্ছে তার প্রমাণ কিন্তু আমরা এই জায়গা থেকে পাচ্ছি। এই জায়গায় আমরা যদি একটু ফোকাস করি এই জায়গাটায়, তাহলে দেখবো যে এই লেভেলটাতে কিন্তু বায়ার কিন্তু এখানে কিন্তু স্মার্ট মানি কিন্তু এখানে থেকে ঢোকার কারণে কিন্তু অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা শার্প কিন্তু একটা পিক দেখতে পাচ্ছি। তো এই পিকটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু স্টকটি যথেষ্ট উপরে যাওয়ার সম্ভাবনা, এবং সে এই লেভেল পর্যন্ত কিন্তু তার একটা যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা অ্যাটলিস্ট সে এই লেভেল পর্যন্ত আসবে। 89.6টা আমরা আপাতত ধরি, এটা হচ্ছে তার প্রাথমিক টার্গেট। এই যে এই লেভেলটা হচ্ছে তার একটা টার্গেট আমরা ধরলাম, সেট করলাম এখানে যে 89 বা 90 এই আশপাশে কিন্তু তার যাওয়ার একটা চান্স রয়েছে। তো আপনারা যারা এমজেএলবিডিতে আছেন বা নতুন করে প্ল্যান করবেন, তো আমার একটু অবজার্ভ করেন। তো শর্ট টাইম এটা কিন্তু এখনো কিন্তু মুভিং এভারেজের উপরে যেতে পারে না। মুভিং এভারেজের উপরে গেলে কিন্তু আপনি বুঝবেন যে এটা একটা আপ ট্রেন্ডে যাচ্ছে। এখন কিন্তু জাস্ট সে শুধু তা বাউন্স ব্যাক একটা যে ফিডব্যাকটা এখান থেকে যাচ্ছে, সে কিন্তু কারেকশন শেষে সে বলতেছে এখন কিন্তু সে আপ ট্রেন্ড হয়ে একটা প্ল্যান করতেছে। তো আপনি যদি একটা ভালো বিনিয়োগ পয়েন্ট দেখে এখানে এন্ট্রি নিতে পারেন, এবং স্টকটা কিন্তু যথেষ্ট ভালো আর তার ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, তার সব কিছুই ভালো, আমার মনে হচ্ছে যে এই স্টকটি যারা প্ল্যান করতেছেন আমার অবজার্ভে রাখতে পারেন। অবজারভেশন রাখি, একটা ওয়াচ লিস্টে রাখি, আপনি একটু সময় মতো এখানে কিন্তু মুভমেন্ট নিতে পারেন। তো এই ছিল এমজেএলবিডি নিয়ে মুভমেন্ট কথা বলা, ডিসকাশন নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেই স্টকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। কন্টিনিউ ফলিং ডাউন হচ্ছে, অনেকেই আমাকে মেসেজ করতেছেন যে এটার একটু অ্যানালাইসিসটা করার জন্য। তো বরাবরের মতো আমি যদি একটু দেখি যে এখানে আরএসএটা কিন্তু শার্পলি কিন্তু ডাউনফলে যাচ্ছে, তার মানে হচ্ছে কারেকশন মোডে সে এখনো আছে। তারপরে হচ্ছে যে আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম পার্টটা দেখি, তাও কিন্তু অনেক বড় বড় হয়ে কিন্তু সে ডাউনফলে যাচ্ছে, তার মানে হচ্ছে আরো কিছুদিন কারেকশনে সে যেতে পারে। আর একটা হচ্ছে যে মানি ফ্লো, অর্থাৎ এই লেভেল থেকে কিন্তু সেলাররা অ্যাক্টিভ, অর্থাৎ বায়াররা কিন্তু এখানে অ্যাক্টিভ নাই, এখন কিন্তু সব সেল করে দিচ্ছে। আর সেলারদের অ্যাক্টিভিটির কারণে কিন্তু স্টকটি থেকে মানি কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো যার ফলে হচ্ছে এই বড় বড় এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলগুলো কিন্তু দিচ্ছে, কারণ হচ্ছে এখানে থেকে কিন্তু মানি বের করে নিয়ে যাচ্ছে, এখান থেকে সেল দিয়ে মানিটা বের করে নিয়ে যাওয়ার ফলে কিন্তু স্টকটি দুর্বল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বর্তমানে যে প্যাটার্নটা এখানে দেখাচ্ছে, তো এটা কিন্তু স্পষ্টই তো একটা আসলে বেয়ারিশ ফর্মে মার্কেট মুভ করতেছে, এবং সেই ক্ষেত্রে তার যে একটা সাপোর্ট পাওয়ার জায়গা, সেই জায়গাটা যদি আমরা এই কার্ড থেকে চিন্তা করি, তাহলে সর্বশেষ তার সাপোর্ট পাওয়ার জায়গাটা হচ্ছে অন্তত 48 টাকা, অর্থাৎ 48 টাকা লেভেলে তার একটা ভালো সাপোর্ট আছে। পাশাপাশি আমরা যদি এই পাশটা দেখি, যে এই পাশটা যদি দেখি, এখান থেকে 48 টাকা মুভ দেখাচ্ছে। তো 48 টাকা লেভেলে তার পরবর্তী একটা সাপোর্ট সে এখান থেকে হয়তো সে একটা টাচ করলে এখান থেকে আপট্রেন্ড নেওয়ার যদি প্ল্যান করে তো পারে, তবে আমার মনে হচ্ছে সে হয়তো আরও একটু হচ্ছে যেতে পারে। তারপরে তার নেক্সট যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা সে এই লেভেলে পেতে পারে, কারণ এই ব্র্যাক ব্যাংক কিন্তু এই যে ক্যান্ডেলগুলো দিয়েছিল এগুলো কিন্তু অনেক হাই জাম্প করে যায়। তারপরে স্টকের নিয়ম অনুযায়ী কিন্তু এই যে গ্যাপগুলো এটা কিন্তু রিটেস্ট করে ফিল আপ করে কিন্তু সে আবার আপট্রেন্ডে যাবে, এটা একবারে হবে না, স্টেপিং ডাউন একটু বাড়বে কমবে জিগজাগ ওয়েতে কিন্তু সাইন কাট করে করে কিন্তু সে একসময় এই জায়গায় টাচ করবে, এই জায়গায় টাচ করে তারপর কিন্তু সে আপ ডাউনে যাবে, আপ করবে। তো এটা এখনই সময় না, এটা আরো পরে জাস্ট একটা কথা প্রসঙ্গে আসার বলা যে এই লেভেলটা কিন্তু টাচ করতে পারে। তো আপনারা যদি কেউ লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান, আমার মনে হয় একটু ওয়েট করে 40 টাকা 60 পয়সা যখন আসবে এই লেভেলটাতে যদি আপনি বাই করতে পারেন, বা যদি সৌভাগ্য হয় এই লেভেলে আসা 39, তাহলে কিন্তু আপনি লং টার্মের জন্য বাই করতে পারেন। এই স্টকটি কিন্তু অনেক ভালো, ব্যাংকিং সেক্টরের মধ্যে ব্র্যাক ব্যাংক কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন অল সাইড। হ্যাঁ, তো ফান্ডামেন্টাল থেকে শুরু করে ব্যাংকের এভরিথিং গুড ফান্ডামেন্টাল স্টক। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি সুযোগ থাকে এই লেভেল নিতে এই লেভেলও বাই করতে পারে। তো এখন কথা হচ্ছে যে বর্তমানে যে ট্রেন্ড আছে তার যে বর্তমান যে ভলিউম, এটা কিন্তু অনেক সেলার এখানে অ্যাক্টিভ, যার ফলে কিন্তু যদিও বায়ার আছে এখানে, বাট বায়ারদের জন্য সেলার কিন্তু অ্যাক্টিভ হওয়ার কারণে আমরা আগামীকালকে হয়তো তার একটা বেয়ারিশ একটা মুভমেন্টে দেখবো, এবং সেটা তার সাপোর্ট 48 টাকা 20 পয়সা, যদি এখান থেকে সাপোর্ট নিতে পারে তো ভালো, আর না হলে কিন্তু 47 টাকা পর্যন্ত তার একটা সাপোর্ট রয়েছে। তারপরে যদি আরো সাপোর্ট তার অনেক আছে, এই যে বললাম এইটা পুরোটাই কভার করে যাবে, এবং সর্বশেষ হচ্ছে তার 46, এই 46 লেভেল পর্যন্ত সে আমার মনে হয় যদি আসেও সর্বোচ্চ লেভেল পর্যন্ত আসার পরে সে একটা বাউন্স ব্যাক করে তারপর হয়তো আবার
একটু আপ ট্রেন্ডে গিয়ে তারপর হয়তো ডাউনফলে আসতে পারে। বাট আপাতত এই তিনটা আমি দেখছি যে তার রেজিস্ট্যান্স লেভেল আছে, স্ট্রং রেজিস্ট্যান্স এখান থেকে কিন্তু স্ট্রং সাপোর্ট তার এখানে আছে। এই সাপোর্ট তিনটা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল থেকে কিন্তু সে যে কোনো একটা থেকে টাচ করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান আছে। যেহেতু আমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি যে তার কিন্তু ডাউনফলিংটা কিন্তু কন্টিনিউ আছে। আরএসএও বলতেছে, এমএসিও বলতেছে, মানি ফ্লো বলতেছে। মানি ফ্লো যদি এই জায়গায় এসে যদি এই লেভেলে এসে যদি নতুন করে বায়ার আসে তাহলে কিন্তু স্টকটি আবার বাউন্স ব্যাক করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করবে। তো কোথা থেকে সাপোর্ট নেবে সেই অনুপাতে হবে তার পরবর্তী রেজিস্ট্যান্স তার কত হতে পারে। সেই জন্য অগ্রিম কিছু বলা যাচ্ছে না, শুধু এতটুকু বলা যায় তার এই তিনটার তার সাপোর্ট লেভেল আছে। একটা 48 টাকা, একটা 47 টাকা, আর একটা হচ্ছে 45 টাকা। এই লেভেলে তার সাপোর্ট লেভেল আছে। এখান থেকে সাপোর্ট নিয়ে সে তো আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতে পারে। তো ব্র্যাক ব্যাংকে যদি আমরা এট এ গ্লান্স তার ইয়েটা দেখে নিই, তার পি রেশিওটা ভালো 8.42, ইপিএসটাও ভালো, এবং তার টোটাল শেয়ার 100 প্রায় অলমোস্ট 177 কোটি শেয়ার আর ডিসেম্বর ক্লোজিং। আর এ হচ্ছে অবস্থা তার কোয়ার্টার 2 ভালো আসছে 24, আর 6 মান্থের নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ভালো। গত বছর তুলনায় 14.26 প্লাস এন্ড 35.83। আর এখানে এটা হচ্ছে যে ইনস্টিটিউট কিন্তু সেল দিয়ে দিচ্ছে, ফরেনও সেল দিচ্ছে, শুধু পাবলিক এখানে 1.43% নতুন করে বাই করতেছে। এই হচ্ছে তার হোল্ডিংসের ব্যাপারটা। তো এটা আমাদের আপনারা দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট অনেকে হয়তো জানা থাকে না, জাস্ট একটা গ্লান্সটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, ফান্ডামেন্টালকে দেখে নিলে বেটার থাকে। তো আমরা ব্র্যাক ব্যাংক নিয়ে কথা বললাম। নেক্সট স্টকটি হচ্ছে জিপিএইচ ইস্পাত। জিপিএইচ ইস্পাত নিয়ে কথা বলার ক্ষেত্রে প্রথমে আমরা আরএসআইটা দেখব, যথেষ্ট বুলিশ ফর্মে কিন্তু একদম স্ট্রেট যাচ্ছে, তার মানে খুবই আপ ট্রেন্ড একটা প্ল্যান নিয়ে নিছে। পাশাপাশি আমরা যদি এমএসসির হিস্টোগ্রাম বারটা দেখি, এখান থেকে কিন্তু এর আগের দিন 7 তারিখে কিন্তু ছিল একটা ডাউনফল, বাট আজকে কিন্তু যথেষ্ট পুল ব্যাক করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা যথেষ্ট কাভার করে ফেলছে। হয়তো এইভাবে যদি কন্টিনিউ করে দুই দিনের বা 3 দিনের মাঝে কিন্তু ক্রস ওভারটা করে ফেলবে, অর্থাৎ সে একটা বাউন্স ব্যাক দেওয়ার প্ল্যান করতেছে। আর আরেকটা ম্যাটার হচ্ছে যে মানি ফ্লো কিন্তু দুর্দান্তভাবে একদম স্ট্রেইট, মানে খুবই ভালো একটা পারফরমেন্স। এখানে হিউজ পরিমাণ মানি, স্মার্ট মানি ঢুকছে, এটি তার প্রমাণ। এই রেখাটাই বলে দিচ্ছে এখানে তার স্ট্রেট ভ্যালুটা। তো আমরা তিনটে ইন্ডিকেটরই দেখলাম, তিনটাই কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে আমাদেরকে। এখন আমরা চলে যাব ডে চার্টে ক্যান্ডেল প্যাটার্নও কিন্তু চমৎকারভাবে একটা সাপোর্ট দিচ্ছে এখানে। অলরেডি কিন্তু আজকে কিন্তু মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা 26 টাকা 40 পয়সা কিন্তু সে টাচ করে ফেলেছিল, কিন্তু আপ করতে পারে নাই, যার ফলে টাচ করে কিন্তু সে ডাউন, কারণ এই লেভেলে যাওয়ার পরে কিন্তু প্রচুর সেলার চলে আসছে। এই সেলারের কারণে কিন্তু স্টকটি কিন্তু বাধ্য হয়েছে কিন্তু 26 টাকায় ক্লোজ করতে। তো আগামীকালকে যদি সে 26 টাকা থেকে ওপেন করে যদি এই লেভেলে, অর্থাৎ 26 টাকা 80, মানে এই লেভেল বা দেখাচ্ছে আরেকটু উপরে 27 টাকা, যাই হোক, মানে সে যদি 26 টাকা থেকে ওপেন করে যদি আপ ট্রেন্ড মুখী হয় এই লেভেলগুলোতে 26 টাকা 25 টাকা 27 টাকা যাই হোক, এবং গ্রিন ক্যান্ডেল দিয়ে, তাহলে কিন্তু স্টকটা আমরা ধরে নেব যে সে মুভিং অ্যাভারেজের উপরে যাওয়া মানে হচ্ছে স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে সে একটা পিক দিতে পারে এবং সেটা হয়তো ব্রেকআউট দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো যে তার পরবর্তী রেজিস্ট্যান্সটা কত হইতে পারে। যদি সে আপ ট্রেন্ড দেয় তাহলে অ্যাটলিস্ট এখানে তো থার্ড পিক দেওয়া শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তার প্রথম পিকটা নর্মালি কিন্তু আসে এই লেভেল পর্যন্ত। যদি এটুক নাও যায়, অ্যাটলিস্ট সে কিন্তু এখান থেকে গিয়ে আমরা ধরে নিতে পারবো তার কাছাকাছি যেটা এই লেভেল পর্যন্ত যার একটা যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ 27 টাকা 70 বা 80 পর্যন্ত সে একটা যাবে, যাওয়ার পর হয়তো একটা একটু কারেকশন ফিল করতে পারে। এই যে লেভেলটাতে আমরা ধরতে পারি, এই লেভেল পর্যন্ত যাওয়ার তার একটা সম্ভাবনা আছে। তারপরে হয়তো আবার একটু কারেকশন বা একটু ভালো ভলিউম পেলে কিন্তু সে এই লেভেলে যাবে। এভাবে করে কিন্তু কন্টিনিউ সে একটা হাই গ্রেড করবে, যদিও তার যাওয়ার উপরে যাওয়ার অনেক সম্ভাবনা আছে, কারণ এখান থেকে কিন্তু সে নেমেছিল 44.9 পয়েন্টে এবং সে কিন্তু লোয়ার লেভেলটা কিন্তু টাচ করে ফেলছে। এখন কিন্তু সে আপ ট্রেন্ডে যাওয়ারই তার সম্ভাবনাটা বেশি। এখন টোটালটাই নির্ভর করবে হচ্ছে তার কামিং ভলিউমের উপর। এবং জিপিএইচ ইস্পাত আমরা জানি যে অলরেডি কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এটা হচ্ছে জিপিএইচ ইস্পাত নিয়ে মোটামুটি ডিসকাশনটা এটাই, যে আগামীকালকে তার জন্য ফোরকাস্ট হচ্ছে সে এই লেভেল 26 টাকা থেকে যদি ওপেন করে তাহলে 26-40 উপরে গিয়ে ক্লোজ করতে হবে, তাহলে কিন্তু স্টকটি আমরা ধরে নেব যেটা আপ ট্রেন্ডে গিয়ে নতুন একটা মুভমেন্টে যাবে এবং সেটা প্রথম তার রেজিস্ট্যান্স হবে 27 টাকা 80 পর্যন্ত তার প্রথম রেজিস্ট্যান্স। তারপরে তো পরবর্তীতে আমরা আর ডিসকাশন করে দেখবো যে আসলে স্টকটি কোথায় পর্যন্ত যেতে পারে। আর এক্ষেত্রে আমরা জিপিএইচ ইস্পাত নিয়ে
দেখে নিই যে এট এ গ্লান্স। তো এখানে 2024 এর জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং রেকর্ডেড হচ্ছে নভেম্বরের 4 তারিখ। আর ডিভিডেন্ড ইল্ড 3.85% এবং তার অ্যানুয়াল নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু যথেষ্ট ভালো আসছে, লাস্ট ইয়ারের তুলনায় অলমোস্ট 12 আর 9.89। আর তার ইপিএসটা তো হচ্ছে এখানে দেখাচ্ছে কত 14.6 পি আর ইপিএস 1.77, ন্যাপ 52, জুন ক্লোজিং শেয়ার, টোটাল শেয়ার 48.39। আর এখানে আমরা যদি দেখি তার ক্যাশ ফ্লোটা কিন্তু অনেক ভালো, এখানে ক্যাশ ফ্লোটা ইপিএসটা কোয়ার্টার 2 দিয়েছে 0.78 প্লাসে 0.66, আর তারপর কোয়ার্টার 3-তে 1.01 মাইনাস কিন্তু 0.15। আচ্ছা, এই ছিল তার এটা। আর পাশাপাশি আমরা হোল্ডিংটা দেখবো একটু। এখানে ডিরেক্টর লেভেলে হোল্ডিং 46.76% আনচেঞ্জ অবস্থায় আছে। ইনস্টিটিউট কিন্তু 0.01% নতুন করে কিন্তু এখানে বাই নিচ্ছে, আর পাবলিক কিন্তু সেল করে দিচ্ছে। তো এই ছিল হচ্ছে জিপিএইচ ইস্পাত নিয়ে আজকের আলোচনা। নেক্সট স্টকটি হচ্ছে সোনালী পেপার। তো সোনালী পেপার নিয়ে এটা নিয়ে আসলে ওভাবে আলোচনা করার কিছু নাই, ইয়েটা তারপর দেখে যাই একবারে। সোনালী পেপার নিয়ে আমরা একটু কথা বলি। নেটের ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমরা এটা পরে দেখতেছি, আগে আমরা আলোচনাটা সেরে নিই। আমরা প্রথমেই দেখবো যে আরএসএটা কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু আপ ট্রেন্ড একটা প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা এমএসসিডি হিস্টোগ্রাম বারটা দেখি, এটা কিন্তু অলরেডি কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছিল, কিন্তু আজকের যে অ্যাক্টিভিটি বা আজকের যে টার্নওভারের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ঘুরে গেছে, অর্থাৎ এটা কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার কথা ছিল, বাট এখন কিন্তু সে ডাউন ট্রেন্ড যাওয়ার প্ল্যান করতেছে, সে কিন্তু আপ ট্রেন্ডে প্ল্যান করতেছে। তার কারণ নিশ্চয়ই এখানে বায়ার নতুন করে এন্ট্রি নিয়েছে এই জায়গায়, হয়তো এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল শো হওয়ার কারণে কিন্তু আর হয়তো ডাউন ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করে না। যদি আজকে এখানে একটা রেড ক্যান্ডেল হতো বা একটু ডাউন ট্রেন্ডে আর একটু ডাউন ট্রেন্ডে যেত, তাহলে কিন্তু ভলিউমটা যদি একটু কমে যেত, তাহলে কিন্তু গতকালকের তুলনায় তাহলে কিন্তু আবারও কিন্তু সে ডাউন ট্রেন্ড মুখী হওয়ার প্ল্যান ছিল। বাট এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু তাকে আজকে নির্দেশনা দিচ্ছে যে শেয়ার নিচে যাচ্ছে না, সে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তো সাধারণত দেখা যাচ্ছে যে যখন কোনো কারেকশন শেষে এই ধরনের ক্যান্ডেল শো করে, জাস্ট এটা হচ্ছে একটা স্পিনিং টপ। তো এটার মিনিং হচ্ছে যে রিভার্সাল ট্রেন্ড মিন করে, সে হয়তো আগামীকালকে হইতে পারে বা 1-2 দিন পর হইতে পারে। সে বলতে চাচ্ছে যে অর্থাৎ তার কিন্তু কারেকশনটা শেষ হয়ে যাচ্ছে, সে এখন রিভার্সাল ট্রেন্ড, অর্থাৎ এই ট্রেন্ড চেঞ্জ করে সে আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করে। অনেক সময় দেখা যাচ্ছে পরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা আপ ট্রেন্ড হয়, অনেক সময় হচ্ছে একদিন পরে আবার অনেক সময় আপ ট্রেন্ড হয়তো। বাট এটা মিন করতেছে যে সে কিন্তু আর কারেকশনে যাওয়ার সম্ভাবনা কম, সে আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যানই করতেছে। সেক্ষেত্রে তার রেসিস্টেন্সটা হবে, তার জন্য যে ভ্যালুটা সেটা হচ্ছে এই লেভেল পর্যন্ত তার একটা রেসিস্টেন্স থাকবে। এটা হচ্ছে কি 164 টাকা একটা রেসিস্টেন্স তার এই জায়গায় আছে, এই যে গ্যাপটা এই জায়গায়। আর তার এক্ষেত্রে আগামীকালকে যদি স্টকটি আপ ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু তার এই যে 163 বা 64 এই লেভেলটা যদি সে ক্রস করতে পারে, এটা হচ্ছে পারবে না কালকে, যদি সম্ভাবনা কম, এতটুকু নাও বাড়তে পারে। যদি নাও পারে, অন্তত সে এই লেভেলটা ভাঙতে 159 টাকা বা 60 টাকা এই লেভেলটা যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু পরবর্তী দিনের জন্য তার ইজি হবে। তো সবকিছুর মূলে হচ্ছে যে মানি ফ্লোটা আমরা দেখবো যে কেমন মানি ফ্লো বর্তমান স্টকে আছে। মানি ফ্লোটা কিন্তু নির্দেশ করতেছে এটা কিন্তু আসলে কমে যাচ্ছে, অর্থাৎ এখানে সেলাররা কিন্তু অ্যাক্টিভ হওয়ার কারণে মানি ফ্লোটা কিন্তু ডাউন ফ্লো, আর মানি ফ্লো ডাউন ফ্লো হলে কিন্তু স্টকটি অটোমেটিক্যালি কিন্তু এখানে কিন্তু আরএসএ তো পজিটিভ মুভমেন্ট করে, যেহেতু আছে গ্রিন ক্যান্ডেলটা আসছে, মানি ফ্লোটা কমে কিন্তু স্টকটি কিন্তু এক ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান থাকে। তো এনিহাও এটা কোনো সমস্যা না, মানি ফ্লো যে কোনো সময় চলে আসতে পারে। এমন হতে পারে কালকে নতুন করে এখানে এন্ট্রি নিয়ে স্টকটি উপরে নিয়ে যাওয়ার পর মানি ফ্লোটাও বেড়ে যেতে পারে। তবে একটা ব্যাপার হচ্ছে যে এখনও কিন্তু পর্যাপ্ত মানি ফ্লো এই স্টকটিতে নাই, সেলাররা এখানে অ্যাক্টিভ বেশি। তো তারপর নর্মাল বায়ার যারা আছে বা আদার্স মিলে যদি স্টকটি উপরে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো একসময় বায়াররা চলেও আসতে পারে। কারণ শেয়ার মার্কেটে কোনো কিছু কিন্তু নিশ্চয়তা দিয়ে কিছু বলা যায় না, এই জন্য আমরা সম্ভাব্য ধারণা দিতে পারি। তো সেই ক্ষেত্রে ডাটা বলতেছে যে মানি ফ্লোটা কম, হয়তো এই স্টকটি বেশি দূর মুভ করতে পারবে না। যদি মানি ফ্লোটা চলে আসে, তাহলে কিন্তু স্টকটি আবার নতুন করে কিন্তু আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান আছে। তো এই ইন্ডিকেটর বর্তমান যে ক্যান্ডেলটা কিন্তু বলতেছে যে স্টকটি আপ ট্রেন্ড যাওয়ার জন্য রেডি হচ্ছে।
প্ল্যান হচ্ছে। তো সোনালী পেপার নিয়ে যারা আছেন আমার মনে হয় একটু অবজার্ভ করেন, কারণ অলরেডি স্টকটি কিন্তু অনেক ডাউন ট্রেন্ড, অনেক কিন্তু সে কারেকশনে আসছে এবং সে কিন্তু লোয়ার লো শো করেছে। এখন কিন্তু তার আপে যাওয়ার কথা। তো আপে যাওয়ার কথা বলতে এখন তো মার্কেটটা, টোটাল মার্কেটটা কিন্তু হচ্ছে বেয়ারিশ ফর্মে। তো সেক্ষেত্রে দু একদিনের মধ্যে ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ চলে আসবে, তো কালকেও আসতে পারে। তো যদি কালকে থেকে দেখা যাচ্ছে যে ভালো একটা ভলিউম মানে বাই করে, তাহলে কিন্তু স্টকটি আবার নতুন উদ্যমে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে এবং স্টকটি কিন্তু অনেক দূর যাওয়ার একটা সুযোগ আছে। এইগুলো কিন্তু সে ফিল আপ করবে, এই সবগুলোকে সে ফিল আপ করে কিন্তু আপ ট্রেন্ডে যাবে, এতে একটু সময় লাগতে পারে। তো সোনালী পেপার নিয়ে এই ছিল মেসেজ। আর দেখি আমরা আসছে কিনা এটা, হ্যাঁ সোনালী পেপারটা মোটামুটি চলে আসছে। তো এখানে সোনালী পেপার ইপিএসটা হচ্ছে 4.74, পি রেশিও কিন্তু অনেক হাই 64.29। হ্যাঁ, 40% ক্যাশ দিয়েছিল 2023-তে এবং এটা হচ্ছে রেকর্ড ডেট নভেম্বর গত বছরের 16 তারিখে ডিক্লেয়ার করেছিল। আর এখানে ইনস্টিটিউট সেল করে দিচ্ছে, পাশাপাশি পাবলিক কিন্তু এখানে হোল্ডিং করতেছে, নতুন 0.96% কিন্তু বাই করতেছে। ডিরেক্টর লেভেলে হোল্ডিংটা ভালো আছে 67.51%। আর এখানে আর বিশেষ কিছু ন্যাপ এই 162.74 পার শেয়ার, ভালো ন্যাপ। শেয়ার কিন্তু অত্যন্ত কম, 3,29,00,000 অনলি শেয়ার, জুন ক্লোজিং শেয়ার। তো যারা সোনালী পেপার নিয়ে আসছেন বা রিকোয়েস্ট করছিলেন, আমার মনে হয় আপনারা মেসেজটা পেয়েছেন। আর নেক্সট স্টকটি হচ্ছে রেনেটা নিয়ে একটু কথা বলবো। রেনেটা নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছেন। তো আমি প্রথমেই দেখবো যে আরএসএটা কিন্তু ডাউন ট্রেন্ড হলেও কিন্তু সে কিন্তু প্ল্যান করতেছে, একটু মনে হয় একটু ইউটার্নের প্ল্যান করতেছে। আর পাশাপাশি আমরা যদি এমএসির হিস্টোগ্রাম পার্টটা দেখি, ওটা কিন্তু সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ সে কিন্তু বলতেছে এখানে যে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতেছে, এই লেভেলটা কিন্তু কোনো কোনো মেরে কিন্তু এসে যাচ্ছে। তার মানে যদি এই পেজটা কন্টিনিউ করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে আগামী 2-3 দিনের মাঝে আমরা হয়তো একটা ক্রস ওভার দেখতে পাবো। আর পাশাপাশি আরেকটা ইন্ডিকেটর মানি ফ্লো কিন্তু একদম ডাউন হইতে পারে, সেলার প্রেশার দিয়ে দেখবেন মানি কিন্তু স্টকটাতে বের করে নিয়েছিল। এখন কিন্তু নতুন করে আবার এই লেভেল থেকে কিন্তু আবার নতুন করে বায়ার চলে আসছে, অর্থাৎ বাই করার একটা প্ল্যান চলতেছে। সেক্ষেত্রে আমরা যদি এখন ক্যান্ডেল প্যাটার্নটা একটু দেখি, এক্ষেত্রে তার বর্তমানে তার ক্যান্ডেলের যে প্যাটার্নটা আসছে, এখানে কিন্তু প্রচুর সেলার আছে এখানে, এবং কিন্তু যদিও বায়ার আছে এখানে, বডিটা কিন্তু অনেক ছোট এবং তার এই লেভেলটা কিন্তু মেনটেন করতে, লাস্ট লেভেলটা 689.8, অর্থাৎ বর্তমান তার এই যে রেসিস্ট্যান্স লেভেলটা, এটা কিন্তু সে টাচ করছে। যদি এটাকে সে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু স্টকটি আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে এবং শেষ যাওয়ার প্ল্যান হচ্ছে তার 673 টাকা পর্যন্ত। এই লেভেলটা কিন্তু তার জন্য ভালো একটা সাপোর্ট আছে। আর মাঝখানে যে সাপোর্টগুলো আছে, এগুলো কিন্তু কোনো স্ট্রং সাপোর্ট না, বাট যদি আজকে যে সাপোর্টটা সে ধরে আছে, এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করে যদি আগামীকালকে যদি আপ ট্রেন্ড না দেয়, যদি সে নিচে আসা শুরু করে, তাহলে কিন্তু তার ভালো একটা সাপোর্ট পাবে 673 টাকা, এখান থেকে সে আপ ট্রেন্ড করতে পারে। আর যদি এইটাও ভেঙে ফেলে, তাহলে কিন্তু তার পরবর্তী সাপোর্ট আছে 660 টাকা। এই লেভেলে কিন্তু তার ভালো একটা সাপোর্ট রয়েছে। তো আমরা যদি দেখি এটা কোথায় আছে সাপোর্টটা তার, এই যে আমরা এখানে দেখছিলাম, ঘুরে গেছে এটা। যাই হোক, এটা আসতেছে না, একটা বড়, আমরা আগের ইয়ারটাতেই চলে যাই। তো এনিওয়ে, তো এখানে হচ্ছে আমরা যে মেসেজটা দিচ্ছিলাম এখানে, যে তার 673 টাকা এবং হচ্ছে 660 টাকা, এই লেভেল থেকে আশা করি সে সাপোর্ট নিয়ে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করবে, কারণ এখানে কিন্তু অলরেডি মানি ফ্লোটা কিন্তু বেড়ে গেছে তুলনামূলক। আর এমএসসিও কিন্তু গোয়িং টু ক্রস ওভার, আর আরএসএটা কিন্তু ইউটার্নের প্ল্যান করছে। শুধুমাত্র আজকের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু রেড আসার কারণে কিন্তু অন্যগুলো সিগন্যালগুলো কিন্তু চেঞ্জ আসছে। তো এই লেভেল থেকে যদি কালকে, সাধারণত এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আপ ট্রেন্ডে হয়, কিন্তু আসলে এখানে সেলার এত বেশি আছে যে কনফার্মলি বলা যাচ্ছে না যে এখানে কালকে আপ ট্রেন্ড নিবে, কারণ সেলারদের আধিক্যর কারণে মনে হচ্ছে কালকে স্টকটি একটু ডাউন ট্রেন্ড থাকতে পারে। এবং এভাবে করে করে যে দুইটা তার সাপোর্ট জোনের কথা বললাম, এই সাপোর্ট থেকে হয়তো সে একসময় সাপোর্ট নিয়ে আবার নতুন করে আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতে পারে। এই হচ্ছে র্যানাটা নিয়ে ডিসকাশন। আর র্যানাটা নিয়ে আমরা যদি এখানে
কথা বলি তাহলে দেখবো রেনেটার এখানে পি রেশিওটা 21.95 একটু কিন্তু বেশি তুলনামূলক। ইপিএস ভালো 31.53, ন্যাবও ভালো 295.56, টোটাল শেয়ার 11.47, জুন ক্লোজিং শেয়ার 92% ক্যাশ দিচ্ছে। আর ডিভিডেন্ড ইল্ড ভালো না 1.6, যেখানে মিনিমাম 2%। ইপিএস অ্যানুয়ালি আসছে 2024 31.53, যা 23 তুলনায় 11.13 বেশি। কোয়ার্টার 2 কোয়ার্টার 3 এটা কিন্তু ভালো আসছে, ইপিএসটা ভালো, কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো যেটা নেয় এটা কিন্তু তুলনামূলক কম, অনেক কম, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে এখানে তার কিন্তু হয়তো যেভাবেই হোক মানে এখানে বিজনেসটা ভালো আসতেছে না। আর ইনস্টিটিউট কিন্তু হোল্ডিং করছে এখানে 0.03% নতুন করে, আর ফরেন কিন্তু সেল করে দিচ্ছে, পাবলিক নতুন করে বাই করতেছে। তো এই ছিল রেনেটা ফার্মাসিউটিক্যালসের গুড স্টক, এক ক্যাটাগরি স্টক। তো রেনেটা নিয়ে এই ছিল মোটামুটি ডিসকাশন। আর নেক্সট স্টকটি হচ্ছে ইবনে সিনা। ইবনে সিনা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই স্টকটি নিয়ে একটু কথা বলার জন্য, কারণ ইবনে সিনা অলরেডি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ফেলেছে 63%, আর 1.94 হচ্ছে তার ডিভিডেন্ড ইল্ড। আর ইপিএসটাও ভালো আসছে অ্যানুয়াল 2024-এ 21.46, লাস্ট ইয়ারের তুলনায় 2.08 প্লাস। পি রেশিওটাও ভালো, ইপিএস ভালো আসছে, ন্যাব ঠিক আছে, টোটাল শেয়ারও কম 3.12, আর তার রেকর্ড ডেট হচ্ছে 27 তারিখ অক্টোবর মাসে, এটা আমরা জানি। আর এখানে হচ্ছে ইনস্টিটিউট কিন্তু মাইনাস সেল করে দিচ্ছে 1.95 উইথড্র করতেছে, পাবলিক কিন্তু 1.95% বাই করতেছে। আর ডিরেক্টর লেভেলে আনচেঞ্জ, সবই ঠিক আছে। আর ডিভিডেন্ড তো আমরা বললামই এখানে। তো আমরা এখন চলে যাব হচ্ছে চার্টে। তো চার্টে আমরা প্রথমেই দেখবো যে আরএসএটা কিন্তু পজিটিভলি মুভমেন্ট করতেছে, আর পাশাপাশি এমএসসির হিস্টোগ্রামের বারটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আজকে কিন্তু কারেকশন শেষে কিন্তু সে ইউটার্ন অর্থাৎ বাউন্স ব্যাক করার কিন্তু সে একটা প্ল্যান করতেছে, আর পরবর্তী দেখবো যে আসলে কত রকম যেতে পারে। আর মানি ফ্লোর ব্যাপারে মানি ফ্লো কিন্তু যথেষ্ট ভালো আছে, তবে ডে বাই ডে কিন্তু মানি ফ্লোটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তার স্পিড কিন্তু হারাচ্ছে। দেখা যাক কোথায় গিয়ে, যদিও এখনো অনেক ভালো লেভেলে আছে, উপর থেকে এই যে 95 থেকে শুরু করে কিন্তু বর্তমানে সে 67-এ, মানে কন্টিনিউ কিন্তু এটা কিন্তু ডাউন, অর্থাৎ তার মানে কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো দেখা যাক, এখনো ভালো অবস্থানে আছে, এখান থেকে যে কোনো সময় আপট্রেন্ডে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে বর্তমানে যে ক্যান্ডেলটা, যদি আমরা ক্যান্ডেলটাকে যথেষ্ট ভালো একটা গুড একটা ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা কিন্তু স্পষ্টই ধারণা দিচ্ছে যে এটা কিন্তু আগামীকালকে কিন্তু বায়ারদের যথেষ্ট আধিক্য থাকবে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু স্টকটি কিন্তু আপট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। তো আপাতত ক্যান্ডেল এটাই বলতেছে, আমরা ক্যান্ডেল দেখি কথা বলি। তো সেক্ষেত্রে এই স্টকটি যদি ভালো মুভমেন্ট করে তাহলে কিন্তু তার যাওয়ার সম্ভাবনা থাকবে, এই যে অ্যাটলিস্ট এই লেভেলটা সে টাচ করবে। এটা হচ্ছে তার প্রথম, তার জন্য হচ্ছে একটা রেসিস্ট্যান্স, এই যে এই লেভেলটা হচ্ছে তার জন্য প্রথম রেসিস্ট্যান্স, 335 টাকা 90, 335-36 টাকা লেভেল হচ্ছে তার জন্য প্রথম রেসিস্ট্যান্স। যদি এটাকে সে ওভারকাম করতে পারে, নেক্সট কিন্তু সে এই লেভেলটাতে যাবে। এটা হচ্ছে তার জন্য সেকেন্ড রেসিস্ট্যান্স 346 টাকা আর 90 পয়সা। এই যে এই লেভেলটা হচ্ছে তার এই যে এই লেভেলটা হচ্ছে তার দ্বিতীয় রেসিস্ট্যান্স। এটাকে যে সে ওভারকাম করতে তাহলে কন্টিনিউ কিন্তু সে আস্তে আস্তে আপ করা। এটা তো আর একটা ক্যান্ডেল দিয়ে বোঝা যায় না, তো নেক্সট। আর এই যে ক্যান্ডেলটা দিচ্ছে এটা ভালো ক্যান্ডেল, এটা ওইরকম ক্যান্ডেল না যেটা ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল। তো এইভাবে যদি কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু স্টকটি কন্টিনিউ উপরে যাবে, কারণ হচ্ছে সে কিন্তু অলরেডি ডিভিডেন্ড ঘোষণা করছে। তো সেক্ষেত্রে স্টকটি আপ ডাউন করার মাঝে মাঝে কিন্তু স্টকটি উপরে যাবে। তো ইবনে সিনা নিয়ে যারা আছেন আমার মনে হয় হোল্ড করেন, একটু অবজার্ভ করেন, স্টকটি হয়তো একটু ভালো একটা আপডেট দিতে যাচ্ছে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে আপনাদের রিকোয়েস্ট স্টক নিয়ে কথা বললাম। তো নিশ্চয়ই আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।